আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি আমি তারিকুল ইসলাম মাসুম। যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক সৌরভ হাসান। ধন্যবাদ, স্বাগত। কেমন আছেন? ভালো আছে বলে আপনার সঙ্গে অনুষ্ঠান করছি। গরম তো একটু কমছে মনে হয়। কমছে দেখে আসি প্রত্যেক কমবে হয়তো। শিরোনাম দেখে আসছি। সমকাল, থামছে না পাহাড়ের কান্না। চট্টগ্রামে 120 ও 3 জেলায় শতাধিক পাহাড় বিলুপ্ত, জড়িত সরকারি প্রতিষ্ঠানও। লালমাই পাহাড় কাটছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্পাদক পরিষদের আলোচনা সভায় বক্তারা সাংবাদিকতা সুরক্ষিত করে এমন আইন প্রণয়ন করুন। রেলের সিগন্যালে ভুল আর ভুল। জয়নাল ও তার সহযোগী সহ গ্রেপ্তার 8 দোকানের কর্মচারী থেকে শত কোটি টাকার মালিক। মানবজমিন, পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। ঘটছে দুর্ঘটনা, কোটি কোটি টাকার ক্ষতি, শিডিউল বিপর্যয়, ট্রেনে ছোট ভুলে বড় খেসারত। কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতির অভিযোগ, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগীরা। ঢাকা ফোরামের আলোচনায় ঋণ নির্ভরতায় খাদের কিনারে অর্থনীতি। গণমাধ্যমের স্বাধীনতা সূচকে কেন এই অবনতি? সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা ব্যাংক লোপাটকারীদের উৎসাহিত করবে আজাদ। বিএনপির আরও 61 নেতাকে বহিষ্কার। শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে আজ। আমাদের সময়, আগুনে পুড়ছে সুন্দরবন, ছড়িয়ে পড়েছে 10 একর জুড়ে, পানির অভাবে স্থগিত নির্বাপন কাজ। বিআইপির সংলাপে উঠে এলো 5 কারণ। ঢাকার তাপমাত্রা বাড়াচ্ছে কংক্রিটের আচ্ছাদন। প্রবাসী আয়ের অর্ধেকই আনছে ব্যাংক। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। সিগন্যাল ত্রুটিতে একের পর এক ট্রেন দুর্ঘটনা। চলছে সনাতন পদ্ধতিতে অস্থায়ী জনবল ও অদক্ষতায় ঘটছে বিপর্যয়। জয়দেবপুরে দুর্ঘটনা, তছনছ শিডিউল, তাপ প্রবাহে যাত্রী ভোগান্তি। 2 দশকে 28 অগ্নিকাণ্ড, তদন্ত হলেও নেই ফল। বন বিভাগের পদক্ষেপ দৃশ্যমান নয়। কালবেলা, মন্দের চাপে নুয়ে পড়ার শঙ্কায় ভালো ব্যাংক। অনেক প্রশ্নেরই উত্তর মিলছে না। মন্দ ঋণ ব্যবস্থাপনার দায়িত্ব পাবে কারা? স্পষ্ট নীতিমালা দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। কাল থেকে টানা 6 দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস। দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন। গোয়েন্দা জেরার মুখে পড়েছেন স্ত্রী। পাইকপাড়ার আশ্রমে শুনশান নীরবতা, বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ। দিন দিন সহিংস হয়ে উঠছে ভোটের মাঠ। পদ হারালেও ভোটে অটল বিএনপির বহিষ্কৃতরা। সময়ের আলো, পুড়ছে সুন্দরবন। আগুনের কাছেই যেতে পারেনি দমকল বাহিনী, তদন্ত কমিটি গঠন। আজ থেকে হতে পারে ঝড় বৃষ্টি, তাপ প্রবাহ ফিরবে আবার। ডিজিটাল যুগে অ্যানালগ সিগন্যাল, বাড়ছে ট্রেনের সঙ্গে ট্রেনের সংঘর্ষ। গাজায় ইসরায়েলি আগ্রাসন, যুদ্ধবিরতির ঘোষণা যে কোনো সময়। উপজেলা ভোটে অংশগ্রহণ, 61 নেতাকে বহিষ্কার করল বিএনপি। উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী, ভোলা ও লালমনিরহাটে সংঘর্ষ, চেয়ারম্যান প্রার্থী সহ আহত 60। খবরের কাগজ, ফিলিস্তিন ইস্যুতে উত্তাল বিশ্ব। ওআইসিতে পররাষ্ট্রমন্ত্রী, মুসলিম উম্মার একাত্মতা সংকটে ভূমিকা রাখবে। আইএমএফের শর্তে চাপ বেড়েছে জনজীবনে। কর্মকর্তার তোপে অতিষ্ঠ রুয়েট, প্রভাব খাটিয়ে চাকরি জালিয়াতি করে পদোন্নতি। বিকল্প শক্তি হিসেবে বিএনপি প্রমাণ করতে পারেনি। আলোকিত বাংলাদেশ, উপজেলার ভোটে কদর বেড়েছে স্থানীয় কর্মীদের। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আজ ছাত্রলীগের পদযাত্রা। তীব্র তাপদাহে মরছে মাছ, মুরগি, গরু, লোকসান আতঙ্কে খামারিরা। মুসলিম উম্মার একাত্মতা ফিলিস্তিন সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পররাষ্ট্রমন্ত্রী। 16 মাসেও মেলেনি রেজিস্ট্রি বিভাগে মহাপরিদর্শক। সাব রেজিস্ট্রি অফিসে বালাম বই সংকট। আরও 61 জনকে বহিষ্কার করল বিএনপি। তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, পরিবেশ সাংবাদিকতার সুরক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়া হবে। সংগ্রাম, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা আজ।
ইসরায়েল বিরোধী বিক্ষোভ যুক্তরাষ্ট্র পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। করতোয়া, তীব্র বজ্রপাত ও কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা। আরেকটি দুর্ঘটনা থেকে রক্ষা, সিরাজগঞ্জে একই লাইনে মৈত্রী ধূমকেতু এক্সপ্রেস শিডিউল বিপর্যয়ে হাজারো যাত্রীর ভোগান্তি। গাজীপুরে ট্রেন দুর্ঘটনা, ৩১ ঘণ্টা পর উদ্ধার। The Business Standard, Bangladesh losing top weight engineers to employment abroad. Why Bangladesh exporters increasingly choosing Delhi for air shipment? When more power needed, country's sole hydro plant loses 30% capacity. India lifts ban on onion exports. The Financial Express, RMZ exports to US down 17% in January-March. Government borrowing cost, interest payment up 16% in past 7 months of fiscal year 24. আমাদের হাতে থাকা পত্রিকাগুলোর শিরোনাম পড়ছিলাম। তাপ প্রবাহের কারণে 21 তারিখ থেকে স্কুলগুলো খুলতে পারেনি, মাঝখানে একদিন খুলেছিল, আবার কাল থেকে সব স্কুলের ক্লাস হবে নিয়মিত। সুন্দরবনে আগুন লেগেছে, এই আগুনের ভয়াবহতা কতটা হবে এখনো আন্দাজ করা যাচ্ছে না। রাত হয়ে যাওয়ার কারণে এবং পানি স্বল্পতার কারণে অগ্নি নির্বাপন যে চেষ্টা শুরু হয়েছিল সেটা বন্ধ আছে, আগামীকাল থেকে আবার শুরু হবে। না, এটা খুবই উদ্বেগের। প্রথমত হচ্ছে যে সুন্দরবনে আগুন বা যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং আগুন নেভানোর তো প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের থাকার কথা, প্রস্তুতি। কিন্তু পানির অভাবে সেখানে সুন্দরবন যে নদী সমুদ্রের পাড়ে এবং নদীর সুন্দরবনের ভেতর দিয়ে অনেকগুলো নদী আছে, সেই সুন্দরবনের নদীর আগুন লাগলে সেটি পানির অভাবে সেটা নেভানো যাবে না, এটি কিন্তু খুবই অস্বাভাবিক ঘটনা। আর কেন আগুন লাগে, এটা প্রাকৃতিক একটা হচ্ছে, আমরা দেখি বড় বড় যুক্তরাষ্ট্রে, অস্ট্রেলিয়ায় বড় বড় বনে দাবানল তৈরি হয়, যে সেখানে বনের ঘনত্বের কারণেই বা সূর্য তাপে এবং বাতাসের কারণে সেটা আগুন লাগে। কিন্তু আমাদের এখানে সুন্দরবনের সেই অবস্থা নেই, সেখানে আগুন লাগে না লাগানো হয় এটি প্রশ্ন। কাঠ ব্যবসায়ী যারা সুন্দরবন যারা কাঠ পাচার করে, বিক্রি করে, এবং বিক্রি করার তো কোনো কথা নাই, যে এই বিশ্বের অন্যতম কি ঐতিহ্যের অংশীদার, সেখান থেকে কেন এভাবে নির্বিচারে কাঠ কাটবে? এখন যারা কাঠের ব্যবসা করে, যারা বনদস্যু, তারাই যদি সেখানে আগুন লাগিয়ে থাকে, তো সেটা নেভালে আবার লাগাবে। মানে এটার তদন্ত হওয়া উচিত। প্রতিটি ঘটনায় তদন্ত হয়, কিন্তু জনগণ জানতে পারে না। অনেকগুলো আগুনের ঘটনা ঘটেছে, তদন্ত হয়েছে, কিন্তু তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি। সেটাই, এই যে আলোর মুখ না দেখা, সেটাই কি বলে রহস্যজনক, এবং এর পিছনের কারণগুলো খুঁজে বের করা দরকার। আমরা চাই যে দ্রুত আগুন নেভানো, কারণ এই যে যদি 6 ঘন্টাও বন্ধ থাকে আগুন নেভানোর তৎপরতা, 6 ঘন্টা কিন্তু অনেক বড়। সুন্দরবনে রাতে আগুন নেভানোর আরো কিছু কারণ আছে, যে অন্ধকার, চলাচল ব্যাহত হয়, আবার হিংস্র পশুরা আছে সেখানে, সেই ভয়ও আছে। আর সুন্দরবন তো ঢাকা শহরের মতো না যে ফায়ার সার্ভিস নিয়ে আমরা চলে যাব, না না, সেটা নেই। কিন্তু সেইখানে প্রাকৃতিকভাবেই সেখানে নদী থেকে পানি বা খাল থেকে পানি তোলা হবে এবং নেভানোর চেষ্টা হবে। কথা হচ্ছে যে সেখানে পানি তাহলে শুকিয়ে গেছে কিনা, মানে বা এমন জায়গায় আগুন লেগেছে যেখানে পানি অনেক দূরে, অনেক কিছুই। প্রথমত হচ্ছে যে এটি বের করা যে এটি কি প্রাকৃতিকভাবে আগুন লেগেছে না লাগানো হয়েছে। প্রাকৃতিকভাবে লাগলে এক ঘটনা, আর লাগানো হলে, এবং অতীতেও কিন্তু এরকম অভিযোগ এসেছে। তো আমরা মনে করি যে এই তাপপ্রবাহে জনজীবন ক্ষতিগ্রস্ত, বন প্রকৃতি ক্ষতিগ্রস্ত, এবং তার মধ্যে যদি এরকম সুন্দরবন, আমাদের যে ম্যানগ্রোভ একমাত্র বন, সেটি যদি এভাবে ধ্বংস হয়ে যায় বা এভাবে আগুনে পুড়ে যায় বড় একটি অংশ,
কারণ সেখানে পরিবেশ রক্ষার কোনো কিছুই আমরা করছি না। রূপপুর রামপাল যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হলো, সেটা নিয়ে কিন্তু অনেকের পরিবেশবাদীদের আপত্তি ছিল, কিন্তু সরকার তো আর পরিবেশবাদীদের আপত্তি আর শোনেনি, তারা সেখানে করেছে। এরপরে সরকার কিন্তু দাবি করেছিল যে যাতে পরিবেশ সহনীয় থাকে, পরিবেশ ক্ষতি না হয়, বনের ক্ষতি না হয়। তো আমরা আশা করি যে কোনো দিক থেকেই, সেটি বিদ্যুৎ কেন্দ্র হোক বা সেখানে জাহাজে পণ্য পরিবহন হোক অথবা আগুন লেগে হোক, কোনোভাবেই বন যাতে ক্ষতিগ্রস্ত না হয়। কারণ সুন্দরবন আমাদের বড় সম্পদ। দক্ষিণের জলোচ্ছ্বাস থেকে রক্ষার একটি কিন্তু বড় প্রাকৃতিক হাতিয়ার, এজন্য মানুষকে সেখানে কিছু করতে হয় না। সুতরাং এই হাতিয়ারকে আমরা যাতে রক্ষা করি, সেটি। তীব্র বজ্রপাত, কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হয়েছে। এই গরমের মধ্যে কোথাও কোথাও বৃষ্টি হয়েছে, বজ্রপাত হয়েছে, একদিনে 6-7 জন মনের মতো মানুষও মারা গেছে। বজ্রপাতের আশঙ্কা করছেন, তাহলে তো মানুষকে সাবধানে থাকতে হবে। হ্যাঁ, সাবধানে থাকতে হবে। প্রথমত হচ্ছে সাবধানে থাকাটা খুব কঠিন, কারণ এটা যেসব জায়গায় বজ্রপাত হয়, যেমন এবং কৃষকরা কাজ করেন, সেখানে মাঠে কাজ করেন, এবং হঠাৎ বজ্রপাত হলে তার আত্মরক্ষার জায়গা থাকে না। একটা হলো যে তাল গাছটা বলা হয় যে তাল গাছ, যেহেতু তাল গাছ আকর্ষণ করে, এবং সেখানে কাছাকাছি মানুষ থাকলে তার উপর যে বজ্রপাতটা পড়ে না। কিন্তু আমরা সেক্ষেত্রেও তো দেখি না, প্রতিবেশী পার্শ্ববর্তী দেশ কিন্তু এই বজ্রপাত ঠেকানোর অনেকগুলো কৌশল উদ্ভাবন করেছে এবং কার্যকর হয়েছে। আমাদের এখানে এই বিষয়টি আমরা প্রকৃতির হাতে ছেড়ে দিয়েছি, যে বজ্রপাত হলে মানুষ মারা যাবে, আমাদের বোধহয় কিছু করণীয় নেই। কিন্তু এই আধুনিক তথ্য প্রযুক্তির যুগে তো করণীয় আছে কিছু, সেটি চেষ্টা করা। বনায়ন করে যদি তাল গাছের বিশাল কী বলে মজুত করে যদি তাল গাছ আরও বেশি লাগিয়ে সেটা করা যায়। কারণ তাল গাছ তো শুধু বজ্রপাত ঠেকাবে না, তাল গাছের আমরা আরো বহুবিধ ব্যবহার আছে, গাছের ব্যবহার আছে, তালের ব্যবহার আছে, পাতার ব্যবহার আছে, রসের ব্যবহার আছে। সুতরাং অক্সিজেন তো দিবেই। এখন আপনি এর মধ্যে আরেকটি খবর পড়েছেন যে ঢাকা শহরের যে গরম, সেটা হচ্ছে কংক্রিটের আচ্ছাদন। এখন আমরা তো ঢাকা শহরে যে পরিমাণ গাছপালা প্রয়োজন, সেটি আমরা রাখিনি, আমরা ধ্বংস করে দিচ্ছি। একই সঙ্গে উন্নয়ন এবং প্রকৃতি দুটোই রক্ষা করতে হবে। আমরা প্রকৃতিকে ধ্বংস করে যদি উন্নয়ন করি, তাহলে কিন্তু মানুষ, আমাদের অস্তিত্বই বিলীন হবে। এবং এটি যে শুধু বাংলাদেশেই হচ্ছে তা না, দেখুন পৃথিবীর ধনী দেশগুলো, সেখানেও কিন্তু বড় বড় দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, এবং তারা কিন্তু মোকাবেলা করতে পারছে না। তাই আমরা আশা করি, এবং আপনি বললেন যে কতদিন, প্রায় এপ্রিল জুড়ে আমরা কিন্তু দাবদাহের মধ্যে ছিলাম। এখন মে মাসের শুরুতে শুনছি যে ঝড় বৃষ্টি হবে এবং কালবৈশাখী হতে পারে, সেটা আরেকটি বিপদ। তো আমরা দুটা থেকেই সহনীয় চাই। আমাদের আবহাওয়া তো একসময় সহনীয় ছিল। শীতকালে এক ধরনের শীতের হয়তো 1-1.5 মাস শীত আমরা অনুভব করেছি, কিন্তু গরমটা কিন্তু সবসময় সহনীয় ছিল। এবং আমাদের এই অঞ্চলটায় কিন্তু নাতিশীতোষ্ণ, অর্থাৎ খুব বেশিও নয়, খুব বেশি গরম নয়, খুব বেশি শীত নয়। কিন্তু তার থেকে কিন্তু প্রকৃতি বদলাচ্ছে, আবহাওয়া বদলাচ্ছে, এবং তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ এবং প্রকৃতি। শিডিউল বিপর্যয়ে হাজারো যাত্রীর ভোগান্তি। ট্রেনে বড় একটি দুর্ঘটনা হয়েছে গাজীপুরে, 31 ঘন্টা পর ট্রেন উদ্ধার করা হয়েছে এবং চলাচল স্বাভাবিক হয়েছে। আরও একটি দুর্ঘটনাতে রক্ষা পেয়েছে। একই লাইনে দুটি ট্রেন, ধূমকেতু এবং মৈত্রী, উঠে গেছিল। সেখানেও একটা দুর্ঘটনা ঘটতে পারত। ছোট ছোট সিগন্যালের ত্রুটির কারণে এই ঘটনাগুলো ঘটছে। ট্রেনকে ভাবা হয় সবচেয়ে সাশ্রয়ী এবং নিরাপদ বাহন।
ট্রেনের আরো একটা খবর আছে, আজ থেকেই হলো ট্রেনের ভাড়া বৃদ্ধি পেয়েছে। না, ভাড়া বৃদ্ধি সেটি এই বিষয়ে এই দুর্ঘটনার সঙ্গে আমরা আনছি না। হ্যাঁ, ভাড়া বৃদ্ধি তো লোকসান কমানোর জন্য, তো লোকসান কমাতে হলে দক্ষতা তো বাড়াতে হবে। এখানে লোকসান হলো না? অবশ্যই লোকসান হলো, বড় বড় ধরনের লোকসান হলো। যে বিষয়টা হচ্ছে আমাদের যারা এই দায়িত্বে, সেটা রেল বলি বা অন্য পরিষেবা বলি, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা হয় যোগ্যতার ঘাটতি আছে অথবা অমনোযোগ, অবহেলা। এখন দুটোই শাস্তিযোগ্য। এক হচ্ছে যোগ্যতার ঘাটতি থাকলে তাহলে তার ওই পদে থাকার কথা না, আর যদি অবহেলা থাকে তাহলে তো শাস্তি পাওয়া উচিত। ট্রেন সেখানে এই ভুল সিগন্যাল কেন হবে? আমরা ডিজিটাল বাংলাদেশ পর্ব পার হয়ে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি, আর ট্রেন চলছে মানে মান্ধাতার আমলে সেই পুরনো সিগন্যালে। সুতরাং সবটাই এটার মানে এর কোনো কৈফিয়ত নাই, এর কোনো কি বলে যারা করেছে, যাদের কারণে আপনি দেখেছেন যে আমরা প্রায় খবর দেখি যে রেল ক্রসিংয়ের ছিল না, মানে সিগন্যাল বা লোক ছিল না বা বার ছিল না, আর সে কারণে দুর্ঘটনা। গাড়ির উপর ট্রেন পড়েছে অথবা ট্রেন লাইনে বাস বা ট্রাক বা অন্য কোনো যানবাহন। এই যে অবস্থা, মানে একটা যেখানে হাজার হাজার যাত্রীর জীবনের প্রশ্ন, সেখানে এই ধরনের সামান্য ভুলে বৃহৎ ক্ষতি, এই ঝুঁকি আমরা কেন নেব? তো রেল কর্তৃপক্ষ অনেক দুর্ঘটনার জন্ম দিয়েছেন, অনেক দুর্ঘটনার, কিন্তু ভালো মানে সুসংবাদ আমাদের দিতে পারেনি। তো আমরা আশা করি যে ভবিষ্যতে সুসংবাদ দিবেন। পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে ভারত, এতে কি বাংলাদেশে পেঁয়াজের দাম কমবে? পেঁয়াজের দাম হয়তো কমবে। ইতিমধ্যে দেখলাম যে 5-6 টাকা করে প্রতি কেজিতে কমার খবর দিয়েছে ঘোষণা দেওয়ার সাথে সাথে। ঘোষণা হওয়ার সাথে সাথে তো বাংলাদেশে কিন্তু এটা হয় না। দুটো কারণ, এক হচ্ছে তার সেক্ষেত্রে সম্ভবত এই মজুদদারদের কাছে, বড় ব্যবসায়ীদের কাছে প্রচুর পেঁয়াজ জমা ছিল, মজুদ আছে। সুতরাং বাইরের পেঁয়াজ আসলে তারা দাম ধরে রাখতে পারবে না, এটি একটা শঙ্কা। আরেকটি দেখার বিষয় যে এবছর পেঁয়াজ উৎপাদন ভালো হয়েছে, কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। তবে কৃষকদের ক্ষতিগ্রস্ত হওয়ার খুব বেশি ঝুঁকি নেই, আশঙ্কা নেই, এ কারণে কারণ কৃষক যে দামে পেঁয়াজ বিক্রি করে বা যে দাম পান, ভোক্তার কাছে পৌঁছতে সেটা অনেক বেড়ে যায়। তা আমাদের সবজি, অন্যান্য সবজির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আলুর কেজি কিন্তু 55-60 টাকা। না, আলু আমাদের সব সবজিই তো দাম বৃদ্ধি, কিন্তু কৃষক কতটা পায়? একটা সময় বলা হতো যে ভাতের বদলে আলু খান, এবং তত্ত্বাবধায়ক সরকারে আমলে তো আলুর পক্ষে ব্যাপক প্রচারণা আমরা দেখলাম। আসলে আলু হোক, চাল হোক, ডাল হোক বা মাংস, শাকসবজি, বাজারে তো একটা নিয়ম আছে। সেই নিয়ম যদি না মানে এবং যে যার মতো করে স্বেচ্ছাচারিত যদি থাকে, আর যাদের তদারক করার কথা তারা যদি তদারক না করেন, তাহলে এই ধরনের পরিস্থিতি হবে এবং আমরা মানে ভোক্তারাই ঠকবে, ভোক্তারাই ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা চলছে। প্রথম ধাপের 8 তারিখ নির্বাচন হবে। নির্বাচনী সহিংসতা হয়েছে, কোথাও কোথাও প্রার্থী সহ আহত হয়েছেন। আবার বিএনপির পদধারী যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন 73-এর পর আবার 61 জনকে বহিষ্কার করা হয়েছে। এরপরে তারা আছেন নির্বাচনী মাঠে। তাদের বক্তব্য হলো যে কেন্দ্র তৃণমূলের ভাষা বুঝতে পারছে না। কেন্দ্র তৃণমূলের ভাষা কোনো দলই বুঝতে পারছে না। আপনি ধরেন বিএনপি যেমন তৃণমূলের ভাষা না বুঝে নির্বিচারে বহিষ্কার করছে, আবার আওয়ামী লীগও তৃণমূলের ভাষা না বুঝে প্রথমে হুকুম দিল যে মন্ত্রী এবং এমপিদের আত্মীয় স্বজনরা দাঁড়াতে পারবে না, প্রার্থী হতে পারবেন না। পরে দেখা গেল যে অনেকেই, কেউ শুনেছেন, অনেকেই শোনেননি। পরে পরিবারের
সংজ্ঞা পরিবর্তন করা হলো, স্বজনের সংজ্ঞা পরিবর্তন করা হলো। প্রথমে তো ধারণা দেওয়া হয়েছিল যে কোনো রকম আত্মীয় স্বজন এই মন্ত্রী বা এমপির তারা দাঁড়াতে পারবে না। পরে এটা বলা হলো যে সন্তান এবং স্ত্রী বা স্ত্রী হলে স্বামী। আসলে রাজনীতিটা ঠিক মতো চলছে না। আর রাজনীতি ঠিক মতো চলছে না বলে নির্বাচনটাও ঠিক মতো হচ্ছে না। নির্বাচনের প্রধান নিয়ামক হচ্ছে ভোটার। এই নির্বাচনে ভোটারদের কতটা আগ্রহ আছে আপনি দেখুন। যে আপনি তো চ্যানেলের এই যে সারা দেশ থেকে যে খবর আসে, তা আমরা দেখি কোথায় কি মারামারি হচ্ছে, কে কার বিরুদ্ধে গিয়েছে, কোন প্রার্থী অনুসারী। কিন্তু ভোটারদের আগ্রহ করে, সাধারণ ভোটার মানে সাধারণ ভোটার, দলীয় নেতাকর্মী নয়। আর বিএনপি তো বর্জনের ডাক দিয়ে তারা বলে জাতীয় নির্বাচন বর্জন করেছে, এই নির্বাচন বর্জন করেছে। আমাদের রাজনৈতিক নেতৃত্ব চিন্তা করেন, সরকারি বা বিরোধী দল, তারা একটা নির্বাচন করার ব্যাপারে, একটা নির্বাচন যে করতে হবে, একটা মানে ভালো নির্বাচন না হোক, অন্তত মোটামুটি ভালো নির্বাচন করা, এবং এই নির্বাচনে সবাই যাতে অংশ নিতে পারে, ভোটাররা যাতে ভোট দিতে পারে, বাছাই করতে পারে। হ্যাঁ, বলতে পারে ভোটারদের যেতে তো কেউ বাধা দেয়নি। ভোটাররা কাকে বাছাই করবে, কাকে পছন্দ করবে, কাকে অপছন্দ করবে? কারণ সব প্রার্থী হচ্ছে একই দলের। তাহলে এই নির্বাচনটিতে হলো বাছাই করার সুযোগ নাই। আর প্রায় একদলীয় নির্বাচন হয়ে গেল। নির্বাচনটি যদি সব দলের অংশগ্রহণে হতো, তাহলে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকতো। প্রতিদ্বন্দ্বিতা থাকলে পরবর্তীকালে ফলাফলে যাই হোক, যে দলই জয়ী হোক বা যে দলই পরাজিত হোক, একটা জবাবদিহি থাকতো অন্তত যারা জয়ী হতেন। তো এখানে তো জবাবদিহির মুক্ত নির্বাচন দেখছি। নির্বাচন কমিশন বড় বড় কথা বলতে, কিন্তু তারা কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে বলে মনে হয় না যে প্রার্থীদের বিরুদ্ধে। আর যে প্রশ্নটি আসছে যে প্রার্থীদের, এমপি মন্ত্রীদের প্রভাব, কেন প্রভাবের প্রশ্ন আসবে? তারা তাদের মতো এই প্রভাবের প্রশ্ন তো জাতীয় নির্বাচনে এসেছে। যুক্তরাষ্ট্র পেরিয়ে ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইসিকেও ভূমিকা রাখার কথা বলেছেন। ওয়াইসি তো ভূমিকা রাখাই উচিত, তারাই এগিয়ে আসবে সেটাই তো প্রত্যাশিত ছিল। ওয়াইসি বা মধ্যপ্রাচ্যের দেশগুলো যারা প্যালেস্টাইনের জনগণকে তাদের ভাই বলে রাখে, তা ভাইদের জন্য তাদের কোনো মমত্ববোধ দেখি না। তারা বরং যুক্তরাষ্ট্রকে কিভাবে খুশি করবে সেজন্য ব্যস্ত। তারা তাহলে কি প্যালেস্টাইন ভাই আর যুক্তরাষ্ট্র বড় ভাই? না, এখন ভাইকে ছেড়ে তো বড় ভাইয়ের দিকেই তারা বেশি নজর দিচ্ছে। আরেকটি আজকে খবর আছে, সেটা হচ্ছে যে মুক্ত গণমাধ্যমের অবস্থান। আমরা শেষ দিকে চলে এসেছি। তো মুক্ত গণমাধ্যমে বাংলাদেশ আরো 2 ধাপ পিছিয়ে গেছে। আগে 163 ছিল, এখন 165, 180টি দেশের মধ্যে। এটি কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, খুবই বেদনাদায়ক যে বাংলাদেশের প্রতিষ্ঠার প্রধান প্রত্যয় হচ্ছে গণতন্ত্র, এবং 71-এ সারা বিশ্বের গণমাধ্যম আমাদের পক্ষে ছিল। অনেক বড় রাষ্ট্র আমাদের বিপক্ষে ছিল, কিন্তু গণমাধ্যম আমাদের পক্ষে ছিল। সেই গণমাধ্যমে বাংলাদেশের এই হাল, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এর একটা বড় কারণ হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়েছে গত বছর সেপ্টেম্বর মাসে, কিন্তু তার আগ পর্যন্ত যে সেই মামলাগুলো চলছে। আমরা আশা করি সরকার এই রিপোর্টের পর অন্তত তাদের ঘুম ভাঙবে। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।